আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-27 শিক্ষাবর্ষের জীবনবিজ্ঞান বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তরসহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026-27 জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো ফার্স্ট সাবমিটিভ এক্সামে তোমাদের হচ্ছে 40 নম্বরের পূর্ণমান থাকে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও দেওয়া থাকতে পারে। তো প্রথমে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে। 1 নম্বর হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, 2 নম্বর অধ্যায় হচ্ছে জীবনের প্রবাহমানতা, কোষ বিভাজন ও কোষ চক্র। এই দুটি অধ্যায় তোমাদের পড়তে হবে ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য। ওকে, এবার কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয় দেখো। প্রথমে হচ্ছে 8টি এমসিকিউ প্রশ্ন থাকে 1 নম্বর মানের, 1 × 8 = 8, এগুলো তোমাদের সঠিক উত্তর বেছে লিখতে হবে। এরপর থাকবে হচ্ছে তোমাদের 9টি ভিএসিকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন থাকবে 9টা, 1 নম্বর মানের প্রশ্ন এগুলো। এরপর 2 নম্বর মানের 4টির উত্তর লিখতে হবে 4টি প্রশ্নে, 4 দুগুণে 8 নম্বর। এরপর হচ্ছে 5 নম্বর মানে 3টি প্রশ্ন উত্তর লিখতে হবে, 3 × 5 = 15 নম্বর। ঠিক আছে, তো দেখো প্রথম যে অধ্যায় সেখান থেকে তোমাদের থাকছে টোটাল 26 নম্বর, আর দ্বিতীয় অধ্যায় থেকে থাকছে 2 নম্বর যে অধ্যায় সেখান থেকে থাকছে টোটাল 14 নম্বর। তো এইরকম প্যাটার্নে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে 40 নম্বর ফার্স্ট সামেটিভ এক্সামে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্নে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 8টি প্রশ্ন রয়েছে এবং প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দেখা দেওয়া আছে ফোটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন, জিবেরেলিন। তো ফোটোট্রপিক চলন এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে অক্সিন। এরপর শুক্রাশয়ের লেডিগের আন্তঃকোষ থেকে টেস্টোস্টেরন হরমোন করণে উদ্দীপনা জগায় এফএসএইচ, এসিটিএইচ, এসএইচ না টিএসএইচ। সঠিক উত্তর হবে আইসিএসএইচ, এটা অপশন গ এটা। এরপর শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক। এরপর হচ্ছে থালামাস না গুঁড়ো মস্তিষ্ক। এখানে সঠিক উত্তর লিখবে সুষুম্না শীর্ষক। পরের প্রশ্ন হচ্ছে অ্যাবডাক্টর পেশির উদাহরণ হলো ল্যাটিসিমাস ডরসি, তারপর ট্রাইসেপস, তারপর হচ্ছে পাইরিফর্মিস, আর হচ্ছে ডেলটয়েড। এখানে সঠিক উত্তর লিখবে অপশন ঘ এটা ডেলটয়েড। মাইটোসিসের যে দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে সেটি হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ না টেলোফেজ। উত্তর লিখবে হচ্ছে অপশন ঘ টেলোফেজ। নিচের কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়? এটা হচ্ছে রাইবোজ শর্করা, ইউরাসিল, তারপর থাইমিন, ফসফরিক অ্যাসিড। সঠিক উত্তর লিখবে ইউরাসিল। এরপর দেখো মানুষের জনন কোষের অ্যালোজোম সংখ্যা হলো 1, 2, 22 না 44। তো উত্তর হবে 1। পরের প্রশ্ন ত্রিস্তরীয় মেনিনজেসের দ্বিতীয় স্তরটি হলো প্যারাম্যাটার, ডুরাম্যাটার, এরপর হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার না গ্রে ম্যাটার। তো উত্তর লিখবে এখানে অপশন গ এটা অ্যারাকনয়েড ম্যাটার। 2 নম্বর হচ্ছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 9 = 9। প্রথম হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো 3টি। 1 × 3 = 3। 2-1 প্রশ্ন হচ্ছে চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে ড্যাশ। তো চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে হচ্ছে আইরিস। ড্যাশ কোষ বিভাজনে কোষ দেহের সংখ্যা বৃদ্ধি পায়। তো মাইটোসিস কোষ বিভাজনে কোষ দেহের সংখ্যা বৃদ্ধি পায়। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। তো আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। হাঁটুর অস্থি সন্ধি এক প্রকার ড্যাশ সন্ধি। হাঁটুর অস্থির সন্ধি এটা হচ্ছে এক প্রকার কবজা সন্ধি। পরেরটা হচ্ছে নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা সেটা লিখতে হবে যে কোনো 3টি। 1 × 3 = 3। প্রাণীকোষের মাইটোসিসকে অ্যানাস্টাল মাইটোসিস বলে। এটা সত্য না মিথ্যা সেটা লিখতে হবে, এটা মিথ্যা হবে। এরপর রুই মাছের পটকার অগ্র প্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি গ্যাস উৎপাদন করে। এটা লিখবে সত্য। নবম ক্যারোটীয় স্নায়ু হলো গ্লসোফ্যারেঞ্জিয়াল। এটা লিখবে সত্য। এরপর অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। এটা মিথ্যা হবে। পরেরটা দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লিখতে হবে যে কোনো 3টি। 1 × 3 = 3। প্রথম হচ্ছে ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএ সংশ্লেষ হয়? তো উত্তর হবে এস উপদশায়। প্রথম জোড় দেখে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানের উপযুক্ত শব্দ বসান। তো প্রথমে কী রয়েছে ডানার পালক, এরপর হচ্ছে রেমিজেস, আর এখানে দেখো সমানুপাতি দিয়ে রয়েছে ল্যাজের পালক, এর সঙ্গে কী হবে সেটা লিখতে হবে। এটা হবে রেক্ট্রিসেস হবে, ঠিক আছে, রেক্ট্রিসেস। তারপর হচ্ছে NOR এর পুরো কথাটি লেখো। তো নিউক্লিয়াস অর্গানাইজার রিজিয়নস, NOR এর পুরো নাম।
পরটা দেখো বিসদৃশ শব্দটি লেখো। এখানে অপশান রয়েছে সেরিবেলাম, এরপর হাইপোথ্যালামাস, পন্স, মেলেডা, তারপর হচ্ছে অবলংগাটা। তো বিসদৃশ কোনটা সেটা লিখতে হবে, এটা বিসদৃশটা লিখবে হাইপোথ্যালামাস। নেক্সট 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। 2 × 4 = 8। 3-এর 1-এর প্রশ্ন, হরমোন ও স্নায়ুতন্ত্রের দুটি পার্থক্য লেখো। তো হরমোন আর স্নায়ুতন্ত্রের পার্থক্য হচ্ছে 1 নম্বর, উদ্ভিদ ও প্রাণী উভয় দেহেই হরমোন ক্রিয়াশীল, আর শুধুমাত্র প্রাণীদেহে স্নায়ুতন্ত্র ক্রিয়াশীল। 2 নম্বর হচ্ছে হরমোনের কাজ মন্থর ও সুদূর প্রসারী, আর স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত এবং তাৎক্ষণিক। এরপর মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? উদ্ভিদ ও প্রাণী উভয় ক্ষেত্রেই পুং এবং স্ত্রী গ্যামেটের নিউক্লিয়াস মিলিত হলে ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ না হয়ে অপত্য কোষ দেহগুলিতে জন্মদাতা কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, তাই মিওসিসকে হ্রাস বিভাজন বলে। এরপর দেখো 3 নম্বর দেখে অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ উৎপন্ন করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। স্থানটা কোথায়? না অ্যামাইটোসিস কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদিতে দেখা যায়। গমনের দুটি উদ্দেশ্য লেখো। তো 1 নম্বর হচ্ছে খাদ্য সংগ্রহের জন্য প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, আর 2 নম্বর হচ্ছে আত্মরক্ষার তাগিদে এক স্থান থেকে আরেক স্থানে গমন করে, এগুলো হচ্ছে গমনের উদ্দেশ্য। 3 নম্বর হচ্ছে উপযুক্ত বাসস্থানের জন্য স্থানান্তরে গমন করে। এরপর 4 নম্বর প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য স্থানান্তরে গমন করে, ঠিক আছে, এগুলো হচ্ছে গমনের উদ্দেশ্য। এরপর হচ্ছে গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের দুটি পার্থক্য লেখো। তো এটা গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্ক। 1 নম্বর পার্থক্য হচ্ছে এটি অগ্র মস্তিষ্কের অংশ এবং আকৃতিতে বড়, গুরু মস্তিষ্ক। আর লঘু মস্তিষ্কের ক্ষেত্রে কী হয়, এটি এটি হবে, ঠিক আছে, এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ এবং আকৃতিতে ছোট। 2 নম্বর গুরু মস্তিষ্কের প্রধান কাজ প্রাণীর বুদ্ধি, চিন্তা, স্মৃতি এগুলোকে নিয়ন্ত্রণ করা, আর লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে প্রধানত দেহের ভারসাম্য রক্ষা করা বা নিয়ন্ত্রণ করা। এরপর দেখো সাইন্যাপস কাকে বলে, এর গুরুত্ব কী? দুটি নিউরনের সংযোগস্থল যেখানে একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু হয়, সেই সংযোগস্থলকে সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ বা স্নায়ু সন্নিগ্ধ বলে। এর গুরুত্ব কী? না সাইন্যাপস স্নায়ু স্পন্দনকে এক নিউরন থেকে অপর এক নিউরনে প্রবাহিত করে। 4 নম্বর থেকে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয়। এখানে প্রশ্নের মান 5 করে এবং 3টির উত্তর লিখতে হবে। 3 × 5 = 15 নম্বর। 4-এর 1-এর প্রশ্ন, ক্রোমোজোমের সংজ্ঞা দাও। ক্রোমোজোমের দুটি কাজ লেখো। ক্রসিং ওভার কি? তো ক্রোমোজোমের সংজ্ঞা, মানে ক্রোমোজোম কাকে বলে? ইউক্যারিওটিক কোষের নিউক্লিয় জালক থেকে সৃষ্ট নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ জিন গঠন করে ও বংশগত বৈশিষ্ট্যাবলীর বিস্তার ঘটায় এবং জীবের পরিব্যক্তি, প্রকরণ ও বিবর্তনে সাহায্য করে, তাকে ক্রোমোজোম বলে। এরপর ক্রোমোজোমের কাজ কি? না ক্রোমোজোমে বংশগত পদার্থ অর্থাৎ জিন অবস্থান করে। 2 নম্বর হচ্ছে ক্রোমোজোম কোষের সমস্ত শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। এরপর ক্রসিং ওভার কি? না মিওসিস 1-এর প্রোফেজ 1 দশায় যে পদ্ধতিতে সমস্ত ক্রোমোজোমের দুটি নন সিটার ক্রোমাটিডের সমতুল্য অংশের বিনিময় ঘটে এবং নতুন জিনগত বিন্যাস সৃষ্টি হয়, তাকে ক্রসিং ওভার বলে। অথবাদি রয়েছে মাইটোসিস ও মিওসিসের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পার্থক্য লেখো। স্থান, উৎপন্ন অপত্য কোষের সংখ্যা, মাতৃকোষের সাপেক্ষে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা, আর উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে যথাক্রমে কোন কোন উপায়ে সাইটোকাইনেসিস ঘটে। দেখো প্রথমে আমরা মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্যগুলো লিখছি। 1 নম্বর হচ্ছে এটা হচ্ছে বিষয়, স্থান অনুসারে পার্থক্য কী? মাইটোসিস দেহ মাতৃকোষে সংগঠিত হয়, আর মিওসিস জনন মাতৃকোষ থেকে জনন কোষ সৃষ্টির সময় সংঘটিত হয়। এরপর অপত্য কোষের সংখ্যা 2টি মাইটোসিসের ক্ষেত্রে, আর অপত্য কোষের সংখ্যা হচ্ছে 4টি মিওসিসের ক্ষেত্রে। অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা, দেখো মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে মাতৃকোষের সমান হয়, আর মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। এরপর সাইটোকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজনের পর সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস, তো উদ্ভিদ কোষে কোষ পাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। প্রাণী কোষে সাইটোকাইনেসিস লিখছি, দেখো এখানে প্রাণী কোষে খাঁজ গঠনের মাধ্যমে বা ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়।
পরের প্রশ্ন 4-2 নম্বর, মানব নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। যেমন এখানে রয়েছে ডেনড্রন, মায়োলিন আবরণ, র্যানভিয়ারের পর্ব, সোয়ান কোষ, এগুলোকে চিহ্নিত করতে হবে। তো এরকম একটা নিউক্লিয়াসের চিত্র তোমরা বই থেকে দেখে দেখবে প্র্যাকটিস করবে, এবং এখানে এগুলোকে বলা হয় ডেনড্রাইট, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই সম্পূর্ণ হচ্ছে কোষ দেহ, এটাকে বলা হয় অ্যাক্সন, ঠিক আছে, এটা হচ্ছে র্যানভিয়ারের পর্ব, আর এগুলো হচ্ছে প্রান্ত সন্নিকর্ষ বা সাইন্যাপটিক নব। এগুলো তোমরা বই থেকে দেখে দেখে প্র্যাকটিস করবে ভালোভাবে এই চিত্রটিকে। অথবা দিয়ে রয়েছে একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। তো এখানে একটি আদর্শ ক্রোমোজোম এর ইউক্যারিওটিক যে ক্রোমোজোম, ঠিক আছে, তোমাদের বইতেও রয়েছে, অথবা এখান থেকেও দেখে দেখে প্র্যাকটিস করতে পারবে, দেখে দেখে ভালোভাবে এটা প্র্যাকটিস করবে, এবং কোনটার কী নাম সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখবে। এরকম বলা হয় গৌণ খাঁজ, ঠিক আছে, এটা হচ্ছে কি টেলোমিয়ার, তারপর হচ্ছে ক্রোমাটিড, ঠিক আছে, প্রাথমিক খাঁজ, এরপর রয়েছে স্যাটেলাইট, এরকম স্যাটেলাইট, ওকে, সেন্ট্রোমিয়ার, পেলিকল, ক্রোমোমিয়ার, এগুলো তোমাদের বই থেকে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে, বই থেকে দেখে দেখে কিন্তু প্র্যাকটিস করবে চিত্রটিকে। এরপর 4-3 নম্বর রয়েছে ইস্ট্রোজেন হরমোনের উৎস ও কাজ লেখো, প্রাণী হরমোনের 3 বৈশিষ্ট্য লেখো। তো ইস্ট্রোজেন হরমোনের উৎস কি, ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি থেকে এটা খরিত হয়, আর এর কাজ হচ্ছে এর প্রভাবে জরায়ু ডিম্বনালী বৃদ্ধি হয়, নারীদের ত্বক কোমল ও মসৃণ হয়, স্তনগ্রন্থির বৃদ্ধি হয়। 2 নম্বর হচ্ছে এই হরমোনের প্রভাবে স্ত্রীদেহে মাসিক যৌনচক্র বা ঋতুচক্র নিয়ন্ত্রিত হয়। 3 নম্বর হচ্ছে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য, 1 নম্বর অনাল গ্রন্থি থেকে সরাসরি রক্তে খরিত হয়, 2 নম্বর রক্তের মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য কোষে পৌঁছায়, 3 নম্বর হরমোন যেখানে সংশ্লেষিত হয় সেই স্থানে সঞ্চিত থাকে না, থাকলে খুব কম পরিমাণে সঞ্চিত থাকে। 4 নম্বর সাধারণত হরমোন যে স্থানে খরিত হয় সেই স্থানে কাজ করে না, ব্যতিক্রম স্থানীয় হরমোন। 5 নম্বর হচ্ছে হরমোন কাজের পরে ধ্বংস হয়ে যায়। এগুলো হচ্ছে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপর আমরা এখানে ইস্ট্রোজেন হরমোনের উৎস এবং কাজ এগুলো লিখলাম। এরপর হচ্ছে দেখো অথবা দিয়ে কৃষিক্ষেত্রে বা উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের 3টি ব্যবহারিক প্রয়োগ লেখো, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখুন। তো কৃষিক্ষেত্রে কৃত্রিম উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ, 1 নম্বর বীজহীন ফল উৎপাদন, নিষেকের আগেই অর্থাৎ পরাগযোগ ও নিষেক ছাড়া ডিম্বাশয়ে কৃত্রিম অক্সিন বা আইএএ এগুলো প্রয়োগ করে বীজহীন এবং আয়তনে বড় ফল উৎপাদন করা হয়। এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলেন। এইসব ফলের মধ্যে পেঁপে, পেয়ারা, খেজুর, আঙুর, টমেটো, কলা ইত্যাদি উল্লেখযোগ্য। ফল ধরতে সহায়তা করা, আনারস, লেবু, আপেল ইত্যাদি গাছে কৃত্রিম হরমোন ছিটিয়ে গাছের ফল ধারণ ক্ষমতাকে ত্বরান্বিত করা হয়। এরপর আগাছা নির্মূল, ধান, গম, যব ইত্যাদির ক্ষেত্রে অবাঞ্ছিত উদ্ভিদ অর্থাৎ আগাছা নির্মূল করার জন্য 2,3,4 MCAA অর্থাৎ মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড এই সমস্ত অর্থাৎ এই প্রভৃতি কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়, কারণ কৃষি কার্যে আগাছাগুলি হলো বাঞ্ছিত উদ্ভিদের প্রধান শত্রু। এরপর ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্যটা আমরা লিখছি, এরা বিষয়, আর টপিক চলন, এরা ন্যাস্টিক চলন। প্রথম হচ্ছে অঙ্গের বৃদ্ধি হিসাবে এদের পার্থক্য কী, অঙ্গের বৃদ্ধি ঘটে টপিক চলনে, আর অঙ্গের বৃদ্ধি ঘটে না ন্যাস্টিক চলনে। চলনের অভিমুখ কোন দিকে, সরল অভিমুখ হয় টপিক চলনে, আর ন্যাস্টিক চলনে কী হয়, বক্র অভিমুখ হয়। আর এরপর হচ্ছে অক্সিনের প্রভাব আছে টপিক চলনে, আর ন্যাস্টিক চলনে অক্সিনের প্রভাব নেই, ঠিক আছে। অক্সিন হচ্ছে একটা হরমোন। তো এই ছিল তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ এক্সাম 2026-27 শিক্ষাবর্ষের জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর আরও কয়েকটি সেট তোমাদের দেওয়া হবে, প্রতিটা সেট কিন্তু তোমরা প্র্যাকটিস করে নেবে। তাহলে প্রথম যে ফার্স্ট এক্সাম তোমাদের হবে, ফার্স্ট ইউনিট টেস্ট, সেখানে এই সেটগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে। তবে যে কোনো একটি সেট পড়লেই কিন্তু তোমরা সব প্রশ্ন সেই পরীক্ষায় কমন পাবে না, তাই তোমরা কিন্তু এই 4-5টি সেট যেগুলো দেবো সেই প্রতিটা সেটই কিন্তু প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।